বিচার না হওয়া পর্যন্ত কোনো কথা নাই, সংস্কার না হওয়া পর্যন্ত কোনো কথা নাই। একই কথা কিন্তু আমরা ফেসিবাদের আমলেও শুনেছি, উন্নয়ন আগে সব উন্নয়ন হতে হবে, তারপরে গণতন্ত্র, জনগণ, ভোট ইত্যাদি। শিরোনামটাই করা হয়েছে যে হুম কোন থেকে জুলাইয়ের গণহত্যা। খুবই সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন করা হয়েছে, বিচারের চ্যালেঞ্জ। তার মানে হচ্ছে যে গুম খুন যখন থেকে শুরু হয়েছে সেটার ধারাবাহিকতাতেই শেষ পর্যন্ত গণহত্যা। ফলে এটা কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়া। ফলে যারা আমরা কথা বলার সময় ভুলে যাই যে এটা একটা দীর্ঘদিনের সিস্টেমেটিক নির্যাতন, একটা পদ্ধতিগত নির্যাতন, তারা একটু বিনয়ের সঙ্গে খেয়াল রাখবেন। এই আয়োজকটা কিন্তু খুব সঠিকভাবেই বলেছেন যে দীর্ঘদিনে প্রায় 15 বছরের একটা পদ্ধতিগত হত্যা, গুম খুন, মিথ্যা মামলা, নির্যাতন এবং সর্বশেষ জুলাইয়ের গণহত্যা। পুরোটাই কিন্তু একটা পর্ব, এবং এই পুরো পর্বটাকে কিন্তু একসঙ্গে দেখতে হবে। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত করে কেবলমাত্রই যদি আমরা জুলাই 36-এই একমাত্র বিচ্ছিন্ন করতে চেষ্টা করি, তাহলে সম্ভবত ঐক্যে আঘাত লেগে যেতে পারে। আমরা সকলেই মিত্র, ফ্যাসিবাদ বিরোধী এই আন্দোলনের বিজয়ের রক্তের উপরে দাঁড়িয়ে আছি। আমাদের এই মৈত্রীর মধ্যে যাতে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কোনো অনুভূতি উপলব্ধি ব্যক্ত করার মধ্য দিয়ে কোনো ভুল বোঝাবুঝি তৈরি না হয়, বিশেষ করে যারা সরকারের দায়িত্বশীল জায়গাতে আছেন তাদের কাছে আমি এ ব্যাপারে খুব বিনীতভাবে অনুরোধ করে রাখতে চাই। আমার আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে একটা বিষয় একটু স্মরণ করে রাখতে চাই। সেটি হচ্ছে যে এই যে দীর্ঘদিনের পদ্ধতিগত হত্যা, গুম খুন, নির্যাতন, এই কাজটি করার জন্য সিস্টেমের যে সমস্ত কম্পোনেন্টগুলিকে ব্যবহার করা হয়েছে, গোয়েন্দা সংস্থা, পুলিশ, এসবি, তারপরে আপনার সিআইডি, এক এক সময় এক একজনকে ডিবি, হ্যাঁ, এবং এই সমস্ত কম্পোনেন্টেরকে যারা লিড করেছে তাদেরকেও কম বেশি আমরা জানি। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই সমস্ত ইনফেক্টেড কম্পোনেন্ট বহাল তবিয়তে কিন্তু রয়ে গেছে। তার মানে হচ্ছে যে এরকম একটা গণ অভ্যুত্থানের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের সকলের ভালোবাসায় সিক্ত এই সরকার, এবং আমাদের সকলের স্বস্তির জায়গা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার এখন রাষ্ট্রকে ড্রাইভ করছে, কিন্তু তাকে মনে করিয়ে দিতে হচ্ছে যে এই গুম খুনের সঙ্গে জড়িত রাষ্ট্রের সকল যন্ত্রপাতি তা কিন্তু বহাল তবিয়তে আছে। ফলে এই যন্ত্রপাতি সহ এই রাষ্ট্রই আবার সেই যন্ত্রপাতির মধ্যে কীভাবে ব্যবস্থা নেবে, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। বিচার প্রক্রিয়ার আগেই কিন্তু অভিযোগ দায়ের করা, তদন্ত করা, এই পর্বগুলিকেই সম্পন্ন করতে হয়। ফলে অভিযোগ দায়ের যদি করতে হয় গণহত্যার ব্যাপারে, গুমের ব্যাপারে, খুনের ব্যাপারে, একটু আগে যেমন তুলি বললেন, তাহলে যাদের বিরুদ্ধে অভিযোগ করতে হবে, রাষ্ট্র তো কোনো সবসময় বিমূর্ত না। রাষ্ট্র তো কখনো কখনো গিয়ে একজন হত্যাকারী পুলিশ কর্মকর্তার জায়গাতে মূর্তমান হয়। একটা খুনি রাষ্ট্র মূর্তমান হচ্ছে যখন আবু সাইদকে গুলি করে যে কনস্টেবল, সেই কনস্টেবলের রাইফেল এবং সে ট্রিগারে চাপ দিচ্ছে, ওটাই তো রাষ্ট্র। অতএব এখন আবার যারা রাষ্ট্র ড্রাইভ করছেন, জনাব আসিফ নজরুল সহ, ডক্টর ইউনূস সহ যে সরকার, তারা কিন্তু ওই কনস্টেবল, ওই রাইফেল, ওই বাহিনী, ওই এসপি, ওই ওসি, ওই সিস্টেম, সেটাকে কিন্তু এখনো পর্যন্ত ঠিক আলাদা করতে পারেননি। ফলে বিচার বিভাগের বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দৃশ্যমান এই চ্যালেঞ্জগুলিকে আমি খুব বিনয়ের সঙ্গে মনে করিয়ে দিতে চাই। আমরা এ বিষয়ে যদিও সবসময় আমরা দেখেছি যে মায়ের ডাক, অধিকারের মতো সংগঠনরা সবসময় সজাগ ছিল, এবং তাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই যে দীর্ঘ এই হাজার হাজার লোকের গুম খুন এবং সর্বশেষ প্রায় 2000 লোকের গণহত্যা, এই কাজগুলির ওপরে তারাও কিন্তু জীবনের চ্যালেঞ্জ দিয়ে করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত দুর্নীতির বাসায় গিয়ে কি অসম্মানজনক পরিস্থিতিতে পড়েছে, আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলি কী পরিস্থিতি পড়েছে তাও আমরা দেখেছি। আবার এটাও দেখেছি বাংলাদেশের মানবাধিকার কমিশন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশের অন্যান্য সমস্ত গঠিত কমিশনগুলি কীভাবে সরকারের আইনকেই বা সরকারের চাহিদাকেই পূরণ করেছে। ফলে বিচার বিভাগের যে শাশ্বত বাণী, মানুষের যে মানব অধিকার, সেটি কিন্তু তখনও আইনের নামেই কিন্তু অপরাধকে অনুমোদন দিয়েছে।
এখন যেহেতু অপরাধীদের হাত থেকে রাষ্ট্রকে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের কাছে যাওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে আমরা আছি, অতএব এই মুহূর্তে বিচার বিভাগকে অবশ্যই অনুমোদন দেয় যে বিচার বিভাগ, সেই বিচার বিভাগ থেকে আলাদা করে রাষ্ট্র সরকার থেকে নির্বাহী বিভাগ, আইন বিভাগ থেকে আলাদা করে স্বাধীন সক্রিয়ভাবে মানবাধিকার এবং বিচারের শাশ্বত বাণীকে প্রয়োগ করতে পারে এমন একটা বিচার বিভাগ দাঁড়করণের যে মৌলিক কাজ, ওটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। এবং আমি মনে করি আইন উপদেষ্টা অত্যন্ত সংশ্লিষ্ট নীতি নির্ধারক, যিনি এখানে উপস্থিত থাকাতে আমার এই আপনাদের সকলের পক্ষ থেকে যে উদ্বেগটা ব্যক্ত করলাম, আমি নিশ্চিত যে উনি এটা নোট গ্রহণ করছেন। আমি আমার আলোচনার সর্বশেষ পর্যায়ে শুধু এইটুকুই বলতে চাচ্ছি যে এই যে বিচার পাওয়ার প্রশ্ন যখন আসে তখন আমরা এমনভাবে উপস্থাপন করি যে বিচার করার পরে সব কিছু হবে, আগে বিচার। আমরা একই কথা কিন্তু আমরা বলি যে আগে সংস্কার করে নিতে হবে, তারপরে সব কিছু। হ্যাঁ, এর আগে কোনো কথা নাই, বিচার না হওয়া পর্যন্ত কোনো কথা নাই, সংস্কার না হওয়া পর্যন্ত কোনো কথা নাই। একই কথা কিন্তু আমরা ফেসিবাদের আমলেও শুনেছি, উন্নয়ন আগে সব উন্নয়ন হতে হবে, তারপরে গণতন্ত্র, জনগণ, ভোট ইত্যাদি। বিচার প্রকৃতি চলমান প্রক্রিয়া, রাষ্ট্র যতদিন থাকবে, সভ্যতা যতদিন থাকবে, ততদিন এর চলমান থাকবে। সংস্কারও একটি চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে। উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া। অতএব কেউ যেন এটাকে জনগণের অধিকার চর্চার ক্ষেত্রে শর্ত হিসাবে আমরা হাজির না করি। আমি বিশ্বাস করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যাদের কথাটা বলেছেন তারা তা বোঝাতে চেষ্টা করেননি। হয়তো উপস্থাপনার ক্ষেত্রে এখন অনেক সময় কেউ ভুলভাবে উপস্থাপন করেছেন, তবে এটা খুব পরিষ্কার অন্তর্বর্তীকালীন শব্দটার মধ্যেই নিহিত আছে। তা হচ্ছে কি যে জনগণের মালিকানা ছিনতাই ধরে নিয়েছিল ফেসিবাদ, রাষ্ট্রের মালিকানা, সেই রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়া কাজ চলছে। এই মাঝখানের সময়টাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সময়। অন্তর্বর্তীকালীন কথাটাই কোথায়, এবং যত দ্রুত সম্ভব একটা অবাধ নির্বাচনের ব্যবস্থা করা, যেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার প্রকৃত রায়কে প্রকাশ করতে পারবে। হ্যাঁ, এটাকে নিশ্চিত করার জন্য যে সমস্ত সংস্কার জরুরি সেই সংস্কারগুলি আমাদেরকে করতে হবে। অতএব একটি অবাধ নির্বাচনের জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অনিবার্য সংস্কারগুলিকে চিহ্নিত করা, সেই প্রশ্নে ঐক্যমত তৈরি করা এবং একটি অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদেরকে জনগণের মাধ্যমে ক্ষমতা দেওয়া, জনগণের রাষ্ট্র জনগণের কাছে ফেরত দেওয়া, এবং তারপর বাকি যে ঐক্যমতগুলি আমরা তৈরি করছি এইসব আলাপ আলোচনার মধ্য দিয়ে তারা আবার সেই সংস্কারগুলি এবং সেই কাজগুলিকে বাস্তবায়ন করবেন। এই তো প্রক্রিয়া। এবং আমি মনে করি আমাদের বলাবলির মধ্যে কিছু ভুলভ্রান্তি থাকলেও আমাদের চেতনার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। পরাজিত শক্তি আমাদের ভুল উপস্থাপনার সুযোগ নিতে পারে, আমরা সকলেই এই বিষয়ে সজাগ থাকব। এভাবেই ঐক্য আসবে, এভাবেই সংস্কার আসবে এবং দ্রুত তা নির্বাচিত সরকারের মাধ্যমে বাস্তবায়িত হবে। পাবলিক রিঅ্যাকশনে আপনার মতামত দিন। আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে। পাবলিক রিঅ্যাকশন, দেশ গড়ায় আপনার মতামত।